খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চলা পেয়ে আনন্দ, আমার এই পথ চলা পেয়ে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চলা পেয়ে আনন্দ, কাদায় সব দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ চলা পেয়ে আনন্দ, আমার এই পথ চলা পেয়ে আনন্দ। এই ঘরে রবীন্দ্রসঙ্গীত, এই কণ্ঠে শব্দধ্বনি ডানা মেলে, পার হয়ে যায় বাহার বাতি, ফুল সাজ, চার দেয়াল, চিত্ত ঝাপটে হাওয়া তলায়, আবার নীলে নীলে ভেসে চলে। এই কণ্ঠে শব্দধ্বনি মানুষ, পৃথিবী, ঋতু নিয়ে প্রাণ সূত্রে দিন রাতকে বাঁধে। ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ চলা পেয়ে। এই কণ্ঠ সুচিত্রা মিত্র। আমি ঘরের মধ্যে গান শুনি, ঘর ওই ঘর, আমি তো এক অনন্ত ভুবনে। আকাশ যখন চক্ষু বোঝে অন্ধকারে শোকে, তখন যেমন সবাই খোঁজে সুচিত্রা মিত্রকে, তেমনি আবার কাটলে আধার, সূর্য উঠলে ভেদ, সবাই মিলে খোঁজ করি কার? সুচিত্রা মিত্রের। তারই গানের জ্যোৎস্না জলে ভাষাই জীবনে খানি, তাই তো তাকে শিল্পী বলে, বন্ধু বলে জানি। গান আমার জীবনে আলো বাতাসের মতো। আমার জীবনে এর থেকে বড় অবলম্বন বোধহয় নেই, কারণ এটা তো ঠিক কথা যে জীবনটা শুধুই শুধুই সুখে আনন্দে ভরা। একটা ওঠা পড়া আছে, সুখ দুঃখের ওঠা পড়া আছে, ভালো সময় আছে, মন্দ সময় আছে। তো আমার কি মনে হয়, আমার কাছে রবীন্দ্রনাথের গান অনেক যষ্টির মতো। সেটা এমন অবলম্বন, আমি থাকতে পারি না, একদিন আমি রবীন্দ্রনাথের গান ছাড়া থাকতে পারি না। মানুষের মনে কত কত রকম ভাবধারা আছে, সমস্ত ধরনের ভাবধারার প্রকাশ রবীন্দ্রনাথের গানে। ঋতু পরিবর্তনের দিকে তাকিয়ে দেখি, মানুষের জীবনেও যেরকম ঋতু পরিবর্তন হয়, তেমনি বিশ্ব প্রকৃতিতেও ঋতু পরিবর্তন হচ্ছে। সে সম্পর্কে তার গানের অন্ত নেই। কাজে যেদিকেই তাকাই, কি সুখে কি দুঃখে, যখন একলা আছি তখন, পাঁচজনের মধ্যে যখন আছি তখন, সে যেন মনে হয় যে রবীন্দ্রনাথের গান ছেড়ে আমি নিজেকে ভাবতে পারি, আমার কোনো অস্তিত্ব নেই। এটা তো রাতারাতি হয়নি। এটার জন্য আমার মনে আছে যে আসলে সব আমি এমন একটা সাংস্কৃতিক পরিবেশ, বিশেষ করে রাবীন্দ্রিক পরিবেশে বড় হয়ে উঠেছি, আস্তে আস্তে এই ভালোবাসাটা উৎপন্ন হয়েছে, ভালোবাসাটা জন্মেছে, তারপর সেটা কাজ
কাল্টিভেটেড হয়েছে। কথাটা খুলে বলি, আমার জন্ম 1924 সাল। সেই পুরনো কলকাতায়, উত্তর কলকাতায় তখন ছিল চিত্রা সিনেমা হাউসটার নাম, এখন হচ্ছে মিত্রা। সিনেমা হাউসের পাশে তিনতলা একটা বাড়িতে আমরা থাকতাম। আমার বাবা সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়, বাবা পেশায় ছিলেন উকিল, কিন্তু নেশাটা ছিল তার সাহিত্য চর্চা। বিভিন্ন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ গতি ছিল। গল্প, উপন্যাস, কবিতা, গান, ছোটদের জন্য গল্প। তাছাড়া সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে যেটা ছিল সে ছিল রবীন্দ্রানুরাগ, মানে এমন রবীন্দ্র গোড়া রবীন্দ্র ভক্ত ছিলেন। যা কিছু রাবীন্দ্রিক সেটাই আমাদের বাড়িতে চর্চা হতো। আমাদের বাড়িতে সাহিত্যের শুধু না, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ আমাদের বাড়িতে আসতেন এবং আমাদের বাড়িতে নিয়মিত আড্ডা বসতো, বৈঠক বসতো। আর এত আমাদের বাড়িতে আমরা স্বাধীনতা পেয়েছি, বুঝি না বুঝি সেই বৈঠকে আমরা সবসময় যোগ দিতে পারতাম। বাবাই উৎসাহ দিতেন যে শোনো, বোঝো না বোঝো, যেটা শুনবে ছোটবেলা সেটা মনে থেকে যাবে। এই আসরে আমরা দেখেছি নাট্যের ক্ষেত্রে দিকপাল ছিল কিশোর কুমার ভাদুরী, সাহিত্য ক্ষেত্রে হেমেন্দ্র কুমার রায়, মণিলাল গঙ্গোপাধ্যায় আসতেন, সঙ্গীত ক্ষেত্র থেকে পঙ্কজ মল্লিক আসতেন, এমন যে আরো কত মানুষ আসতেন যে তাদের কথা শুনলেও বুঝতাম না বুঝতাম, কিন্তু এবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। এই সাহিত্য চর্চার জন্য, রবীন্দ্র চর্চার জন্য জোড়াসাঁকোর বাড়িতে রেগুলার তার আনাগোনা ছিল। মাঝে মাঝে বাবার হাত ধরে সেই ছোটবেলায় জোড়াসাঁকোর বাড়িতেও গিয়েছি, এটা আমার মনে আছে, কিন্তু তখন আমি হাত শিশু। তারই মধ্যে রবীন্দ্রনাথের গান বুঝি না বুঝি একটা মনে একটা ভীষণ একটা আলোড়ন তুলত। এই তো গেল আমার বাড়ি, আমার বাবার কথা। এই সঙ্গে আমার মা সুবর্ণলতার কথা না বললে এই কাহিনীটাই অসমাপ্ত থেকে যাবে। আমার মা যৌথ পরিবারের গৃহিণী ছিলেন। আজকের দিনের মতো হয়তো MA পাশ করা বিদুষী ছিলেন না, কিন্তু আমার মনে হয় প্রকৃত অর্থে তিনি বিদুষী ছিলেন। একদিকে যেমন ঘর সংসার দেখতেন, ছেলে মেয়েকে মানুষ করতেন, তার আরো যারা ওইখানে থাকতো আশ্রিত তাদের দেখাশোনা করতেন, তেমনি আবার পড়তেন অসম্ভব। তখনকার তিনি পড়াশোনা মানে তাকে ভাবা যাবে না, প্রবাসী, বিচিত্রা, বসুমতী, এই সমস্ত তারা ওই দুপুরবেলা অবসর সময় পড়তেন। আর আমার মা গান করতেন অসম্ভব। যদি আজকের দিন হতো আমি জানি যে তিনি মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াতেন, খুব নাম করতেন, কিন্তু তখনকার দিনে তো এই রেওয়াজ ছিল। তিনি ঘরের গৃহিণী, গান করতে পারবেন এটা ভাবাই যেত না। সে মাকে শুনেছি আমি ওই কাজের শেষে সন্ধ্যেবেলা অন্ধকারে বসে গান গাইতেন। এক এক সময় এক এক রকম গান গাইতেন, রবীন্দ্রনাথেরই গান গাইতেন। বুঝতে পারতাম না, কিন্তু এমন মনটা টানতো। আমার গলা যেমন মিষ্টি ছিল তেমনি আবেগ ছিল গানে। তারই মধ্যে একটি গান আমার মধ্যে কি শুনলে সেটা একটা অব্যক্ত বেদনায় ভীষণ কান্না পেত। মা সেই গানটি করতেন, এখনো আমার কানে বাজে সে গান। সে গান হলো সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো বুকে ধরো, আকাল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় সেইভাবে গানের চর্চা বলে কিছু হতো না। আসলে আমার একটা কি ছিল, যে কোনো গান শুনলেই শিখে ফেলতাম। জানতাম না সে রবীন্দ্রনাথের গান কি অন্য কারোর গান, কিন্তু একবার শুনলেই শিখে ফেলতে পারতাম। আর বাড়ির লোকেদের জ্বালাতন করতাম সারাক্ষণ গান গেয়ে। জ্বালাতন করার বাবাটা ঠিক না, কারণ সবাই ভীষণ ভালোবাসতাম আমার গান শুনতে। এই সময়
স্কুলে ভর্তি হলাম, বেথুন কলেজিয়েট স্কুলে। স্কুল আরম্ভ হওয়ার আগে প্রতিদিন পূজার কোনো গান হতো রবীন্দ্রনাথের, বুঝতাম না, কিন্তু মূলত সারাটা দিন গানে সুরে বাঁধা। অমিতা সেনের কাছে গান শিখেছি আমি, পাখির মতো না, অনাদিকুমার বস্তিদারের কাছে শিখেছি, অল্প কিছু দিন হলো বিজয়া রায়, ওর কাছে গান শিখেছি। এই স্কুলে পড়তে পড়তে যখন ক্লাস 10-এ পড়ি, তখন সরকারি বৃত্তি একটি পেলাম, এবং সেটাও পেলাম আমার দিদিদের উদ্যোগে। কারণ কাগজে দেখে তারা ভীষণ উৎসাহিত হয়ে গেল, গিয়ে বলে যে তোকে গিয়ে গান শিখতে হবে ভালো করে, আমি তো নেচে উঠলাম। ছোটবেলায় দেখেছি দিদিদেরও গান করতে, গানে যে নিয়ম মাফিক শিক্ষা ওরা পায়নি, সেইটি পূরণ করতে চেয়েছিল আমার মধ্যে দিয়ে। সঙ্গীত ভবনে আমি রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত ছাড়াও অন্যান্য বিষয়ও শিখি। আমার গুরুরা ছিলেন অশেষ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, টিভি ওয়াজলওয়ার, সুশীল কুমার ভঞ্জ চৌধুরী, গুরু আতম্বা সিং, উমাপদ ঘর। আর রবীন্দ্রসঙ্গীতে আমি তালিম পাই ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজা রঞ্জন মজুমদার এবং শান্তিদেব ঘোষের কাছে। তোমারে শোনা বোঝাই বলো, আমি তো তার ভেলা, নিজে তুমি ভুলাবে বলে আমারে ভেলা, আমি তো তার ভেলা, কণ্ঠে মম কি কথা শোনো, আমি বুঝি না কোনো, বুঝি না কোনো বিলাপে আমি আর তোমারি বৈরবে মুকুল সুবাসে গোপনে সুরভি আমার মাঝে তোমারি মায়া সুচিত্রা এখানে বোধহয় এসেছিল আমার যতদূর মনে পড়ে 1941 সালে। এখানকার ছাত্রী জীবনে আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়েছিল। এখানকার উৎসব অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস তো আছেই, তারপরে নাটক অভিনয়ের মাধ্যমে সব বিষয়ে খুব একটা উৎসাহ নিয়ে সব কাজই করত। আর আরেকটা জিনিস হচ্ছে, ওর অসম্ভব কর্মক্ষম ছিল আর খাটতে পারত প্রচুর। এরকম একটা কর্মোদ্যম ছিল, কর্মক্ষমতা ছিল, সব বিষয়ে একটা প্রাণের প্রাচুর্যের মধ্যে লক্ষ্য করেছিলাম প্রথম থেকে। এটাই হলো ওর জীবনের একটা মস্ত দিক। আরেকটা দিক আমি লক্ষ্য করেছি যে ওর জীবনে নানা রকম ঝড় ঝাপটা এসছে, কিন্তু আশ্চর্য রকমের নিজেকে সব থেকে সব এইসব গোলমালের মধ্যে থেকেও সে নিজেকে খুব সামলে নিতে পেরেছে, এবং সেটা পেরেছে আমার নিজের বিশ্বাস। গুরুদেবের গানের জন্যই সে পেরেছে। গুরুদেব গানকে এমনভাবে সে গ্রহণ করেছিল, তার দ্বারাই সে সমস্ত জীবনের যত রকম সুবিধা অসুবিধা, বিশেষ করে অসুবিধার দিনে তাকে প্রচুর মানসিক শান্তি এবং মানসিক ধৈর্য সাহস তাকে জুগিয়েছে এই গুরুদেবের গান। আমার